Why Bangladesh Army headquarters allowed three major generals to escape only to fix a fourth? The Bangladesh Army staff brass appears to be fully complicit in the regime change operations that got rid in the Prime Minister Sheikh Hasina. দর্শক, এই ৫ই আগস্টের সময় ৪ জন প্রধান জেনারেলের মধ্যে ৩ জনকে সেফ এক্সিট দেওয়া হয়েছে, শুধুমাত্র একজনকে ছাড়া। এই বিষয়টার উপরে আজকে একটি নিবন্ধন বা আজকে তথ্য লিখেছেন, যেটা ভারতের প্রখ্যাত পত্রিকা নর্থ ইস্ট নিউজের অন্যতম সাংবাদিক চন্দন নন্দী। আজ আমি আপনাদের সামনে এমন এক সত্য তুলে ধরবো যা শুনলে আপনার মেরুদণ্ড দিয়েও ঠান্ডা স্রোত বয়ে যেতে পারে। আমরা এতদিন জানতাম ৫ই আগস্ট একটি অভ্যুত্থান ছিল, কিন্তু নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী যে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পর্দার আড়ালে এটি ছিল এক ভয়ঙ্কর ডিপ স্টেট গেম এবং সুপরিকল্পিত সামরিক অভ্যুত্থান। কেন ৪ জন মেজর জেনারেলের মধ্যে ৩ জনকে সসম্মানে পালিয়ে যেতে দেওয়া হলো আর একজনকে যমদূতের মতো পাকড়াও করা হলো? এই বৈষম্যের পিছনে কি কোনো বিদেশি শক্তির হাত রয়েছে? দর্শক, আজ আমি এমন এক সত্যের মুখোশ উন্মোচন করব যা আপনাদের জাতীয় নিরাপত্তার ভিত্তিকে কাঁপিয়ে দিতে পারে। সাংবাদিক চন্দন নন্দী নর্থ ইস্ট নিউজে যে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছেন তা পড়লে আপনার মনে হবে আমরা কি আসলে কোনো সার্বভৌম দেশে বাস করছি, নাকি কোনো বিদেশি চালিত শক্তির আন্ডারে পরীক্ষাগারে রয়েছি। বিষয়টি একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন। শেখ হাসিনার পতনের সেই উত্তাল দিনগুলোতে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে থাকা ৪ জন মেজর জেনারেলের ভাগ্য কেন ৪ রকম হলো? সেনা সদর কেন তৎকালীন ডিজিএফআই প্রধান হামিদুল হক, এনএসআই প্রধান টিএম জোবায়ের এবং সামরিক সচিব কবির আহমেদকে পালিয়ে যেতে সাহায্য করলো, অথচ এনটিএমসির প্রধান জিয়াউল হাসানকে রাতের অন্ধকারে তুলে নিয়ে আসা হলো এবং বন্দী করা হলো? আজ আমরা দেখব কিভাবে দেশপ্রেমের বুলি আউড়ে পর্দার আড়ালে এক ভয়ঙ্কর আপোষ হয়েছে এবং কিভাবে একজন কর্মকর্তাকে বলির পাঠা বানানো হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা আমাদের রক্ষক কি যে ভক্ষক সেই রূপটি উন্মোচন করার চেষ্টা করব। চন্দন নন্দীর তথ্য অনুযায়ী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে সুপরিকল্পিতভাবে ৩ জন মেজর জেনারেলকে রক্ষা করেছেন। হামিদুল হক, টিএম জোবায়ের এবং কবির আহমেদ, এই ৩ জনই ছিলেন হাসিনার সরাসরি আজ্ঞাবহ। কিন্তু তাদের কেন পালিয়ে যেতে দেওয়া হলো? রিপোর্টে বলা হয়েছে তারা সীমান্ত দিয়ে ভারত পার হয়ে গেছেন এবং সেখান থেকে অন্য দেশে চলে গিয়েছেন। কেন তাদের রক্ষা করা জরুরি ছিল? কারণ এই ৩ জন জানতেন ৫ই আগস্টের তথাকথিত অভ্যুত্থানের কোন কোন বিদেশি সংস্থা জড়িত ছিল। তাদের মুখ খুললে হয়তো সেনাদের অনেকেই তখন তখতাউস নড়ে যেত। তাই তাদের সেফ প্যাসেজ দেওয়া হয়েছে। অন্যদিকে জিয়াউল হাসানের বেলায় কেন পুরো উল্টো চিত্র? কারণ তিনি এমন কিছু জানতেন যা ডিজিটাল ডিভাইসে রেকর্ড করা ছিল। সেনাবাহিনী কি অপরাধীদের বিচার চায়, নাকি নিজেদের অপরাধ ঢাকতে চায়? দর্শক, চন্দনের রিপোর্টে আরো যেটা বলা হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে আসি। হেডিংটা আমি আপনাদেরকে প্রথমে শুনিয়েছি যে হোয়াই বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টার অ্যালাউড 3 মেজর জেনারেলস টু এসকেপ অনলি টু ফিক্স এ ফোর্থ। মানে ৩ জনকে করেছে এবং চতুর্থ জনকে কেন তারা স্টপ করে দিয়েছে সেই কথাটাই প্রশ্ন তুলেছে এবং এর পিছনে অন্তর্নিহিত যে ঘটনাগুলো কেন ঘটেছে, কি কারণে ঘটেছে এবং কেন এনটিআরসির ডিজিকে বা এই জিয়াউল হাসানকে আটকিয়ে দেওয়া হলো বা গ্রেপ্তার করা হলো বা জিয়াউল হাসানকে বন্দী করা হলো, এর কারণ কি? কেন তাকে বলি দেওয়া হলো? তাকে কি বলি দেওয়া হলো, নাকি তাকে দেশপ্রেমের জন্য আটকানো হলো? কনসিডার দিস on one hand, the Bangladesh Army top brass facilitated the escape of 3 major generals who served the Sheikh Hasina-led Awami League government during the final days in power. And on the other hand, decision makers in the Bangladesh Army moved swiftly to arrest a 4th Major General pummeled with the mountain of criminal case for which the পানিশমেন্ট কুড বি দ্য আলটিমেট ডেথ। মানে তার এটার জন্য কিন্তু যেগুলো তাকে এলিগেশনগুলো দেওয়া হয়েছে তাতে কিন্তু তার ডেথ হতে পারে। It can now be said with the certain that the army leadership, including Chief Staff General Waqar-Jaman, served the 3 major generals between 2004
2024 to 2025, মানে এই সময়ের ভিতরে আসলে কি তাদেরকে এই তিনজনকে সেভ করেছে দা দেন ডিজিএফআই ডিজি হামিদুল হক, এনএসআই ডিজি টিএম জুবায়ের অ্যান্ড মিলিটারি সেক্রেটারি টু হাসিনা কবির আহমেদ। এই তিনজনকে কিন্তু তারা সেভ করেছেন এবং শুধুমাত্র বেঁচে গেল কে, মানে আটকা পড়ল কে, ওভার দ্য পিরিয়ড stretching from the May-June 2024 and October 2005, Haq, Jubair Ahmed are allowed to escape to foreign countries. এভাবে কিন্তু তারা বিভিন্ন দেশে চলে গিয়েছে, যেটা আমি বলতেছিলাম। তো চন্দন নদীর এই কথাগুলোতে যদি আমরা তথ্যগুলো পাই দর্শক, সেটা আমি আরো যদি ডিটেলস আপনাদেরকে বলি। 7 আগস্ট 2024 রাত 9:30 জিয়াউল হাসানের মোবাইলে দুটি ফোন কল আসলো। প্রথম কল বিনয়ের সাথে জানানো হয় চিফ লাইনে আছেন। দ্বিতীয় কল, একটি গাড়ি যাচ্ছে, আপনি সেটিতে উঠে পড়বেন। ভাবুন একবার, কি এক শীতল নাটক। জেনারেল ওয়াকারুজ্জামান তাকে সরাসরি নিজের কার্যালয়ে আনান এবং বরফ শীতল কণ্ঠে জানান, আপনার কেরিয়ার শেষ এবং এর চেয়ে খারাপ কিছু সামনে অপেক্ষা করছে। জিয়াউল হাসান জানতেন তাকে হয়তো আর জীবিত রাখা হবে না। তিনি তার পরিবারকে বলে গিয়েছিলেন, আমি পালানোর চেষ্টা করব না, আমার ভাগ্যে যা আছে মোকাবেলা করব। চিন্তা করেন সে কতটা দেশপ্রেমিক হলে এবং তার ভিতর কতটা সাহস থাকলে সে এই কথা বলতে পারে যে সে মৃত্যু হতে পারে, এটা নিশ্চিত জানার পরও সে তার জায়গা থেকে পালায়নি। কেন একজন জেনারেলকে এমন অসহায়ভাবে নিজের বাহিনীর কাছে ধরা দিতে হলো? কেন তাকে সরাসরি ডিজিএফআই এর নির্ঝর সেফ হাউসে 604 নম্বর রুমে বন্দী করা হলো? কেন তাকে পালানোর সুযোগ দেওয়া হলো না? উত্তর একটাই, তিনি অনেক বেশি জানতেন এবং এর পিছনের ঘটনা অনেক কিছু তিনি জানেন। গ্রেপ্তারের পরের দিন যা ঘটেছে তা কোনো সিনেমার চেয়েও কম না। এক কোম্পানির সৈন্য জিয়াউল হাসানের বাসভবনে হানা দেয়। তারা ড্রয়িং রুমের সোফা চিরে ফেলে, বিছানার ম্যাট্রেস ফালি করে ফেলে। কেন? তারা সেখানে কি খুঁজছিল? কোনো হীরা জহরত না, তারা খুঁজছিল ডিজিটাল এভিডেন্স। এনটিএমসির প্রধান হিসেবে জিয়াউল হাসানের কাছে হয়তো এমন কিছু অডিও রেকর্ড বা চ্যাট হিস্ট্রি ছিল যা প্রমাণ করে দিত 5 আগস্টের অভ্যুত্থানটি আসলে বিদেশি কুশীলবদের মাধ্যমে সাজানো একটি গভর্নেন্স চেঞ্জ অপারেশন। সেনাবাহিনী ভয় পেয়েছিল যে জিয়াউল হাসান হয়তো সেই তথাকথিত দেশপ্রেমিক কর্মকর্তাদের আসল চেহারা ফাঁস করে দিবেন। চন্দন নন্দীর রিপোর্টে সরাসরি ইঙ্গিত দেওয়া হয়েছে শীর্ষ সেনা কর্মকর্তাদের সাথে বিদেশি শক্তির যোগসাজশ ধামাচাপা দিতেই জিয়াউল হাসানকে অবরুদ্ধ করা হয়েছে। চন্দন নন্দী তার রিপোর্টে পরিষ্কারভাবে লিখেছেন, এটি ছিল একটি যুক্তরাষ্ট্র সমর্থিত এবং বাংলাদেশের সেনাবাহিনী পরিচালনার অভ্যুত্থান। 20 মাস পর আজ বিস্তারিত বেরিয়ে আসছে যে কিভাবে একটি আপাতত মিত্র দেশ ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনী একযোগে কাজ করেছে সেই কর্মকর্তাদের সুরক্ষা দিতে, যারা হাসিনার পদত্যাগ করতে বাধ্য করেছিল। হাসিনাকে যারা ভারতের বিমানে তুলে দিয়েছিল সেই হামিদুল হক বা কবির আহমেদরা আজ বিদেশি বিলাসী জীবন কাটাচ্ছেন, আর জিয়াউল হাসান মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়ে সেলে পড়ছেন বা মৃত্যুর দিন গুনছেন। কেন এই দ্বিচারিতা? কারণ জিয়াউল হাসান হয়তো সেই বিদেশি সংস্থাগুলোর সাথে জড়িত থাকার অকাট্য প্রমাণ নিজের কাছে রেখেছিলেন। আজ আমরা যারা স্বাধীনতা আর সার্বভৌমত্বের স্লোগান দেই, তারা কি জানি আমাদের অজান্তে দেশটা কোন শকুনের হাতে চলে গিয়েছে? এটা আমরা জানি না। দর্শক, এই ভয়াবহ ঘটনাগুলো এই জিয়াউল হাসানকে কেন ধরা হয়েছে সেটা মূল কারণটাই হচ্ছে এই ওয়াকার এবং এই নাজমুল হাসান নৌবাহিনী প্রধান বা রেজিম চেঞ্জের ইউনুস এবং আমেরিকার যে এজেন্ট বা ডিপ স্টেটের যে এজেন্ট, তাদের সমস্ত অনেক কিছুর ঘটনা, অনেক কিছু রেকর্ড এই জিয়াউল হাসানের কাছে রয়েছে এবং আমি মনে করি অ্যাজ এ দেশপ্রেমিক সৈনিক হিসেবে সে সেটাকে সংরক্ষণ করেছে, সেভ করেছে এবং বাংলাদেশের অন্তত কিছুটা বাঁচানোর জন্য উনি চেষ্টা করছেন এবং সেটা ওনার জীবন দিয়ে হলো উনি বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা করছেন। এটা আমার অ্যানালিসিস, এটা আমার বিশ্বাস। কারণ হচ্ছে এমন কিছু তথ্য রয়েছে যে তথ্যের ভিত্তিতে এই কুশীলব এবং এই বেঈমানদের বিচারের আওতায় আনা যাবে, তার মাধ্যমে হয়তো এই শত্রুদের হাত থেকে বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করা যাবে। সেটার এবং বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য যে তথ্যগুলো দরকার, যে এভিডেন্সগুলো দরকার, তার বড় একটা এভিডেন্স নিশ্চয়ই জিয়াউল হাসানের কাছে রয়েছেন এবং যেহেতু সে দেশপ্রেমিক, সে দেশকে বাঁচানোর জন্য সর্বশেষ চেষ্টা পর্যন্ত করবে এবং সে তার জীবনের বিনিময়ে, নিজের জীবনের বিনিময় হলো সে চেষ্টা করবে। আরেকটা মজার জিনিস আপনাকে বলি, এই জিয়াউল হাসানের বিরুদ্ধে অনেক ধরনের প্রোপাগান্ডা বলা হয়। সে বিভিন্ন মানুষকে হত্যা করেছে, র্যাবে থাকতে
অনেক লোক মেরেছে, নানান ধরনের গুম খুনের অনেক ঘটনা থেকে বলা হয়। দেখেন একটা জিনিস বলেন, সে যদি চাইতো এখান থেকে পলায়ন করতে তাহলে কোনো বিষয় ছিল না। সেনাবাহিনীর অনেক কর্মকর্তা কর্মচারী পলায়ন করেছে, পুলিশের অনেক কর্মকর্তা কর্মচারী পলায়ন করেছে, কিন্তু কেন জিয়াউল হাসান পালাননি? কারণ তিনি সাহসী, তিনি পালাতে চাননি। এবং দেখেন, তিনি টাকা পয়সার যে কথা বলেন, লুটপাট এই ধরনের কোনো কর্মকাণ্ড করেননি, সেটা উনি একদম 100% নিজের কাছে কনফিডেন্ট এবং সেই আত্মবিশ্বাস তার কাছে রয়েছে। সেই জন্য সে আইনের মুখোমুখি হওয়ার জন্য নিজেকে তৈরি রেখেছে। কারণ উনি জানে যে ওনার ভিতরে কোনো গিল্টি নাই, এবং উনি জানে যে ওনার ভিতরে কোনো ধরনের পাপবোধ নাই, ওনার কোনো অন্যায় উনি নিজে তো জ্ঞানত দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো অন্যায় কোনো করেননি। সেই জন্য উনি, আমি মনে করি এজ এ দেশপ্রেমিক হিসেবে, সাহসী ব্যক্তি হিসেবে উনি ওই অবস্থানটা নিয়েছেন যে মৃত্যু হবে কিন্তু দেশ ছেড়ে পালাবে না, এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত উনি চেষ্টা করবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ এটা যদি না হয় তাহলে জিয়াউল হাসান, এই জিয়াউল হাসানের মতো মানুষ, দেশপ্রেমিক আসলে লক্ষ কোটিতে একটা জন্মায়। আমি মনে করি জিয়াউল হাসান বাংলাদেশকে সেভ করার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য এখনো তার জীবনকে বাজি রেখেছেন। দর্শক, পরিশেষে বলতে চাই, আজ নর্থ ইস্ট নিউজের এই রিপোর্টটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে জাতীয় নিরাপত্তা আজ এক গভীর সংকটে। যদি অপরাধ হয় তবে 4 জন মেজর জেনারেলি বিচার হওয়া উচিত ছিল, কিন্তু 3 জনকে রাজকীয় বিদায় দিয়ে একজনকে ফাঁসির কাস্টে ঝুলানোর এই আয়োজন প্রমাণ করে এখানে আইন নয়, এখানে দালালি জয়ী হয়েছে। সেনাবাহিনীর সাধারণ সদস্যদের প্রতি আমার প্রশ্ন, আপনারা কি জানেন আপনাদের শীর্ষ নেতৃত্ব কোন খেলায় মেতে উঠেছেন? এবং আমি একটা জিনিস বলতে চাই, আমি মনে করি 5ই আগস্টের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মান, সম্মান, ইজ্জত, আত্মমর্যাদা সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে, এবং বাংলাদেশ সেনাবাহিনীটাকেও ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীকে পলিটিসাইজ করা হয়েছে সম্পূর্ণভাবে। ওয়াকার এই ডিপ স্টেটের ইন্ধনে এই পুরো বাহিনীটাকে পলিটিসাইজ করেছে, দলীয়করণ করেছে, এবং একটা সরকারের বিরুদ্ধে বা একটা দলের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছে এর মাধ্যমে। এবং সেনাবাহিনীর যেসব অফিসারদেরকে, দেশপ্রেমিক অফিসারদেরকে বিভিন্নভাবে বিচারের মাধ্যমে, প্রহসনের মাধ্যমে তাদেরকে নির্যাতন চালাচ্ছে, এর মাধ্যমে সেনাবাহিনীর মনোবল পুলিশের মতোই ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে। এর মাধ্যমে বাংলাদেশ দুর্বল হবে, এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হবে, এর মাধ্যমে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হতে পারে বলেও আমার মনে হয়। সুতরাং আমি মনে করি বাংলাদেশের দেশপ্রেমিক যারা সেনাবাহিনী রয়েছে বা সৈনিক রয়েছে, তারা নিশ্চয়ই জিনিসটা উপলব্ধি করবে, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের রক্ষার জন্য তারা যথাযথোপযুক্ত পদক্ষেপ এবং যথাযথোপযুক্ত চিন্তা ভাবনা করে ভবিষ্যতে সিদ্ধান্ত নেবেন। আপনাদের ইউনিফর্মের মর্যাদা কি আজ বিদেশি শক্তির কাছে বন্ধক রাখা হয়েছে? দর্শক, সেই প্রশ্ন এই সেনাবাহিনীর সাধারণ সদস্যদের প্রতি আমি করতে চাই। আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত। কেন 3 জনকে পালাতে দেওয়া হলো, সেনা সদরকে এর জবাব দিতে হবে। দর্শক, আপনারা কি মনে করেন এই বৈষম্যমূলক আচরণ বা বিচার কি আদৌ কোনোদিন আলোর মুখ দেখবে? আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন। ভিডিওটি শেয়ার করে এই গোপন ষড়যন্ত্রের কথা সরাসরি বিশ্বকে এবং সেনাবাহিনীর সৈনিককে এবং দেশের মানুষকে জানিয়ে দিবেন। সজাগ থাকুন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার হন। দেশপ্রেমিক সৈনিকদের বলবো, জেগে উঠুন, দেশকে রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।